আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাতের প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে বিএনপি কি বুঝালো? জামাত সব কিছুই ফিরে পাবে, জামাত তার অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। দর্শক, সরকারের অনেক গোমর ফাঁস করে দিয়ে রুহুল কবির রিজভী কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বিএনপির মুখপাত্র হিসাবে, এবং একেবারে তথ্য উপত্য ডেটা দিয়ে তার মধ্যে জামাত ইসলামের প্রতিষ্ঠান সেগুলো উদাহরণ হিসাবে টেনেছেন। এটা আমি স্পেশালি অ্যাপ্রিসিয়েট করতে চাই। এগুলো হিসাব নিতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। যেহেতু রুহুল কবির রিজভীর বক্তব্যে জামাতের প্রতিষ্ঠানের নাম এসেছে, সেই উসিলায় আলোচনাটা সামনে আনতে চাই এবং জারি রাখতে চাই। আপনারা যারা গণতন্ত্রকামী আছেন, আপনাদের উচিত এই আলোচনাগুলো জারি রাখা, সামনে আনা, এগুলো ভুলে যাওয়া যাবে না। জামাতের প্রতিষ্ঠিত দিগন্ত টেলিভিশন কিভাবে সরকার অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে। আজকে সামান্য ত্রুটি বিচ্যুতি হলে সেটা সাময়িক ব্যবস্থা হয়, কিন্তু এক বন্ধ করে দিয়ে স্থায়ীভাবে একটা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে শুধু জামাতের প্রতিষ্ঠান হওয়ার কারণে। আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিভিন্ন কিছু কিভাবে জবরদখল করেছে অন্যায়ভাবে আমরা দেখেছি। এগুলো ভুলে যাওয়া যাবে না। জামাত নেতাদের বক্তব্যে এগুলো ফিরিয়ে আনার প্রত্যয় থাকতে হবে। জনগণের মধ্যে জামাত সব কিছু ফিরে পাবে, এই অনুপ্রেরণা, এই বিশ্বাস জাগাতে হবে, এই মেসেজ মাঝে মাঝে দিতে হবে। তা রুহুল কবির রিজভী পারফেক্টলি উদাহরণটা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেই দীর্ঘ বক্তব্য দিয়েছেন রুহুল কবির রিজভী। সেখানে সরকারের অনেক গোমর ফাঁস করে দিয়েছেন। তিনি যেটা বলার চেষ্টা করছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের 1 যুগ পূর্ণ হলো গতকাল 11 ফেব্রুয়ারি। এটি অত্যন্ত পীড়াদায়ক যে 1 যুগেও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে প্রকৃত তদন্তের বিষয়টি। হত্যার পর সাগর রুনির খুনিরা বাসা থেকে ল্যাপটপ নিয়ে যায়, অথচ সেই ল্যাপটপ 12 বছর উদ্ধার হয়নি। ঠিক যেমন উন্মোচিত হয়নি সেই ল্যাপটপ কি গোপনীয় বিষয় ছিল তার কোনো তথ্য। খুবই রহস্য স্পর্শকতার একটা বিষয় বোঝাই যায়। আজকে বিএনপি সংবাদ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল এটা। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে কিভাবে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করে, কিভাবে ভিন্ন মতকে দমন করে, সেই উদাহরণ, সেই গোমর রুহুল কবির রিজভী সামনে আনলো আনুষ্ঠানিকভাবে বিএনপি। এখানে দর্শক, তদন্ত তো করতে পারেইনি, রহস্য তো উদ্ঘাটন করতে পারেইনি, অথচ সে 1971 সালের অনেক রহস্য উদ্ঘাটন করে এবং তাদেরকে ফাঁসি দেয়, যেটা বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে পারেনি। কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা সরকার উদ্ঘাটন করতে পারেনি, না করছে না, করলে থলের বিড়াল বেরিয়ে আসবে সেই ভয়ে। বরং সেখানে 50 বছর লাগতে পারে, প্রতীকী অর্থে বলুক আর যেভাবেই বলুক। আইনমন্ত্রী এরকম কথা, এটা একটা স্বেচ্ছাচারিতার প্রমাণ, যে কোনো দায়বদ্ধতা নাই। এটা সামগ্রিক গণমাধ্যম সাংবাদিক সমাজের জন্য একটা কলঙ্ক এবং ঐতিহাসিক ন্যাক্কারজনক অধ্যায় হয়ে থাকবে। এবং এখনও সাগররুনি ঘটনা এটা আইনজীবীদেরকে, সাংবাদিকদেরকে একটা ভীতিকর পরিবেশের বার্তা দেয় যে এরকম হত্যা করলে তার রহস্য উদ্ঘাটন হবে না, বা এরকম সম্ভব। ধরাছোঁয়ার বাইরে থাকা তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার যুগেও সম্ভব, এটা সরকার দেখিয়ে দিয়েছে। এভাবেও কিন্তু একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছে। রাজধানী ঢাকাতেই নিজ বাসায় সাংবাদিক দম্পতি খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। অথচ কত বছর হয়ে গেল, দেখলেন যে আসলে এই সরকার যে কতটা ব্যর্থ। তাদের 48 ঘন্টার কথার যে কোনো ভ্যালু নাই, এখন সেটাকে 50 বছর বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা একেবারে চোখের সামনে হাতে নাতে দেখলেন যে সরকারের কথার ভ্যালু কতটা কম। খুনিদের গ্রেপ্তার করা হবে। 2 দিন পর পুলিশের আইজি বলেছিলেন তদন্তের ইতিবাচক ও প্রাণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। অবিশ্বাস্য বাস্তবতা হলো মামলাটি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ এখন পর্যন্ত 105 বার পিছিয়েছে। সারা পৃথিবীর বিচার বিভাগের ইতিহাসে, তদন্তের ইতিহাসে এটা একটা ন্যাক্কারজনক অধ্যায়। দেখেন, যেখানে প্রাণিধানযোগ্য অগ্রগতির কথা স্বয়ং মাননীয় আইজি বলেছিলেন, পুলিশের প্রধান বলেছিলেন, সেখানে এতদিন পর্যন্ত তদন্তের কুল কিনারা না পাওয়া, এখন আবার প্রতীকী অর্থে 50 বছরের কথা বলা, বোঝা যায় যে সরকার ঘটনা জানে কিন্তু কোনো কারণে সামনে আনতে পারছে না। যেহেতু আধুনিক যুগ, এখানে জজমিয়ে নাটক বা ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না, বা সাংবাদিকদের বিষয়, সাংবাদিকরা আসল রহস্য ছাড়া অন্য কাউকে দোষী করে একটা নাটক মঞ্চস্থ করলে
সেটা ধরে ফেলবে, এ কারণে চার্জশিটই দিতে পারছে না। আমার মনে হয় যে সরকার বিষয়টা জানে, কারণ ঘটনা ঘটার পর যেভাবে অগ্রগতির কথা বলেছিল, যেভাবে আত্মবিশ্বাসের সাথে 48 ঘন্টার কথা বলেছিল, তাতে এই সন্দেহ জনগণ হিসেবে আমরা করতেই পারি। এই যে টিয়ার শেলের আঘাতে সাংবাদিক রফিক ভুঁইয়া নিহত হন, অথচ নিহত রফিক ভুঁইয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করতে বাধ্য করেছে সরকার। মানে সাংবাদিকদের জীবন নিয়ে সিনেমেনি খেলা। গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদ মাধ্যম, অথচ গণমাধ্যমের উপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অপরাধে পরিকল্পিতভাবে খুন করেছে গণবিরোধী সরকার। এসব খুনের ঘটনায় ন্যায় বিচার থেকে বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছে প্রতিটি ভুক্তভোগী পরিবার, আসামিদের দাপটে তারা। এর মানে আসামিরা এতটাই বড় প্রভাবশালী, কোনো অলিগার যারা সরকারের ক্ষমতার ঊর্ধ্বে বা সরকারকে নিয়ন্ত্রণ করে বিহাইন্ড দ্য সিন, মনে হচ্ছে এটাই। দর্শক, ডিজিটাল নিয়ন্ত্রণ আইন বা এগুলো সম্পর্কেও বিএনপি কথা বলেছে, সমালোচনা করেছে। তো এখানে এই বিষয়ে কথা বলতে গিয়ে সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম বন্ধ করেছে, সেটা বোঝাতে গিয়ে স্পষ্ট ভাষায়, কঠিন ভাষায় এই সরকার বলেছে, মানে রুহুল কবির রিজভী বলেছে, যে কোনো সমালোচনাকে আওয়ামী লীগ সরকার বিপদ বোধ করে বলেই আওয়ামী লীগ সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই তারা একের পর এক বন্ধ করেছে চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, আমার দেশ, দৈনিক দিনকাল সহ অসংখ্য অনলাইন পোর্টাল। তবে দিগন্ত টিভির বিষয়টা আলোচনায় উঠে এসেছে। এ বিষয়ে সোচ্চার থাকতে হবে। ইনশাল্লাহ একদিন জামাতের হারানো সব প্রতিষ্ঠান ফিরে পাবে। আমরা বিশ্বাস করতে চাই, স্বপ্ন দেখতে চাই, দিগন্ত টিভি বাংলাদেশে একদিন ফিরে আসবে এবং বাংলাদেশের সবচাইতে উন্নত, আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন, দক্ষ সাংবাদিকদের নিয়ে নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টেলিভিশনের রূপ নেবে। আল জাজিরার মতো বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করবে। আমরা সেই স্বপ্ন দেখতে চাই। ইসলামী ব্যাংক সম্পূর্ণ স্বাভাবিক রূপে ফিরে আসবে, মূল উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে আসবে, আবারও বাংলাদেশের শ্রেষ্ঠ, নির্ভরযোগ্য, আস্থাভাজন ব্যাংক হবে। সব কিছুই আল্লাহর রহমতে এবং গণতন্ত্রকামী মানুষের দৃঢ়তার ফলে, সঠিক কৌশলের কারণে স্বাভাবিক হবে, ফিরে আসবে। এটাই বাস্তবতা। জবরদখলকারীরা, অন্যায়কারীরা, চোর ডাকাতরা ডাকাতি করে স্থায়ীভাবে কোনো কিছু ভোগ করতে পারে না। একদিন না একদিন ধরা পড়েই মালিক একদিন না একদিন ফিরে পায়। এটা পৃথিবীর বাস্তবতা। এই যে ডাকাতি করেছে জামাতের প্রতিষ্ঠান, সেগুলো সব ফিরিয়ে আনা হবে।